আচ্ছা ঠিক আছে, আমরা আজকের যেটা পড়বো সেটা হচ্ছে যে অবতল এবং উত্তল দর্পণে কোনো একটা বিম্ব কিভাবে তৈরি হয়। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখছিলাম কিভাবে একটা সমতল দর্পণে বিম্ব তৈরি হয়। আজকে আমরা সে অবতল দর্পণের ক্ষেত্রেই চিন্তা করব। অবতল দর্পণের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সেই বিষয়গুলো খেয়াল করো। এই দেখো, এখানে তিনটা পয়েন্ট আছে। অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। 8.6.1 এই তিনটা পয়েন্ট দাগ দাও, ভালো করে দাগ দাও। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তোমার কথা আমার পদার্থবিজ্ঞান বইটা লইয়া তো হ্যাঁ, তোমার থেকে ও করে আমাকে কিছু বলতেছো? না। এই তিনটা পয়েন্ট ভালো করে বুঝতে পারলে অবতল দর্পণের ক্ষেত্রে পয়েন্ট গুলা ধরতে পারবা। আর উত্তরের ক্ষেত্রে আমরা পরে শিখবো, আগে অবতলটা শিখে নিই। উত্তল দর্পণের ক্ষেত্রে তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে? আগে আমরা অবতলটা শিখবো আর উত্তলটা শিখবো। অবতলটা শেখা সহজ। আচ্ছা ঠিক আছে, দাগ দিছো? এখানে একটা কথা ভালো করে বলে রাখি, কালকে দাগ দিছো? বই আনতে আসছি। আচ্ছা, বই আনলে আমাকে বইলো, আমি বলে দিব নি। আচ্ছা, দাগ দিলে একবার দুইটা দাগ দিয়ে ফেলো। এটাও দাগ দাও। 8.6.1 এই তিনটা পয়েন্ট, আর এর উপরে আছে এই তিনটা দাগ দাও। একবারে দাগ দিয়ে আসো এই তিনটা। আমরা এটা শিখবো যখন তখন। এই যে হচ্ছে 8.5.1 গোলীয় উত্তল আয়নের প্রতিবিম্ব, এই তিনটা পয়েন্ট। কয় পিস? এটার পেজ হচ্ছে 227 পেজ। দেখো এই টপিকটা খেয়াল রাখো, 8.5.1 গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব, এখানকার তিনটা পয়েন্ট দাগ দিছো? জি। এই তিনটা পয়েন্ট মুখস্থ করে ফেলবা। দাঁড়া, প্রথমে কোন জায়গায়? এই যে 8.5.1 গোলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব, কয় এই পিসটা? 227 পেজ। পেজ কি মিলছে? আর তারপর 26 পৃষ্ঠা। তারপরে হচ্ছে দেখো, এই কোন জায়গা এরপরে দিমু? এই তিনটা পয়েন্ট, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ও, আর এর একদিন। এর নিচে আসো 8.6.1 অবতল আয়নার প্রতিবিম্ব, 230 পেজ। এখানেও তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট থাকতো। আমরা এখন এই তিনটা পয়েন্ট নিয়ে জানবো। আজকের ক্লাসটা একটু বড় হবে, মনোযোগ দিতে হবে। আজকে দুইটা নিয়ে শেষ বড় না করতে হবে। ছোট? ঠিক আছে, আমরা আজকের পরে থিওরি পড়বো না, আমরা অঙ্কে চলে যাব। কালকে থেকে অঙ্ক এবং সৃজনশীলে চলে যাব, কারণ এই একটা চ্যাপ্টার নিয়ে এত সময় নিয়ে নষ্ট করা যাবে না। দাগ দেওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমরা একবার একটু পড়ি, তারপরে বুঝাই দিব। আমরা পড়বো এখন অবতলের ক্ষেত্রে। অবতল তো বুঝতে পেরেছো কোনটা? হুম। অবতল হচ্ছে এই দর্পণটা, সরি, এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন। এটা অবতল দর্পণ হয়েছে বলো তো? হুম। হয়েছে? হুম। শিওর তো হয়েছে? আমি যদি হ্যাঁ। এ পাশে পাড়া দিয়ে দেই, সিলভারিং করে দেই, হ্যাঁ। এটা কি উত্তল হয়ে যাবে না? হ্যাঁ। আর এই পাশে সিলভারিং করলে কি হবে? অবতল অবতল। হয়ে যাবে। এটা কিন্তু এখনো দর্পণ হয় নাই। সিলভারিং করে আমি এখনো করিয়ে নেই। সিলভারিং করার আগ পর্যন্ত তুমি কিন্তু বলতে পারবে না সেটা কি দর্পণ। কোন পাশে আস্তরণ লাগাবা, রং লাগাবো বা পারদ লাগাবা বা রূপা লাগাবা, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে এটা। তো এটা কি দর্পণ হইলো? এটা হচ্ছে অবতল, সরি, অবতল দর্পণ। ঠিক আছে? টাইমের বইটা ছিল? হ্যাঁ, করে না। এটা কি দর্পণ?
অবতল দর্পণ। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখো, আমি যে জিনিসটা বলি, আমরা গত ক্লাসে কিন্তু এগুলো শিখছি অলরেডি, এখন আবার দেখাইতেছি। এই দর্পণের সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা ধরলাম, হ্যাঁ, এইটা, এই বিন্দুটাকে বলা হয় কি, আমরা পি ধরছি তাই না? পি কি ধরছি এটাকে আমরা? পি ধরছি। আর এটা যদি একটা গোলক কল্পনা করি, এভাবে একটা গোলক কল্পনা করি, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে না? এটাকে আমরা নাম কি দিব? সি, মনে আছে? তাহলে আমরা এখানে এটাকে একটা পয়েন্ট ধরি সি, একটা বিন্দু সি, আর একটা বিন্দু কি পি। এবার যদি আমি সি আর পি কে যোগ করি, একটা রেখা পাচ্ছি না? এ রেখা কি বলা হয়? প্রধান অক্ষ। আমরা প্রয়োজনে এটাকে সামনের দিকে বাড়ায় দিতে পারি, ঠিক আছে? আমরা এটাকে সামনের দিকে একটু বাড়ায় দিলাম। তাহলে এই পি কে কি বলা হয়? পি কে বলা হয় মেরু, তাই না? আর সি কে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। আমরা গত ক্লাসে একটা জিনিস পড়তে ভুলে গেছিলাম, এই পি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা একটা অক্ষর দিয়ে প্রকাশ করি, যার নাম হচ্ছে আর। কি বলে এটাকে আমরা? আর। এই আর কে বলা হয়, এই আর, আর তো বুঝতে পারছো কোনটা? এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আর বলা হয়। এই আর কে বলা হয়, আর কে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। একটা বৃত্তের যেমন কেন্দ্র থাকে, ব্যাসার্ধ থাকে, তাই না? ঠিক এটাও কি বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ আমরা নামকরণ করি এই আর। তাহলে আর সমান কি হবে? আর সমান আমরা এখান থেকে বলতে পারি, আর সমান হবে হচ্ছে পিসি, তাই না? পি আর সি এর যে দূরত্বটা, এটা হচ্ছে কি আমার আর। অর্থাৎ পি থেকে সি এর দূরত্বকে আমরা আর ধরি, এই আর কে আমরা কি বলি? বক্রতার ব্যাসার্ধ। এই লাইনটা গত ক্লাসে আমরা বলতে ভুলে গেছিলাম, এটা একটু লেখে নিয়ে থাকে আগের ক্লাসে। এখন আমরা চলে আসবো এইটুকুর বিষয় নিয়ে, ভালো করে খেয়াল করো। আর মাঝখানে আমরা একটা বিন্দু শিখছিলাম, সেই বিন্দুর নাম কি? এটাকে আমরা বলছিলাম কি? প্রধান ফোকাস। এটাকে আমরা কি কি অক্ষর দ্বারা প্রকাশ করি? এফ দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? এফ অক্ষর। এফ কি? প্রধান ফোকাস। এরকম মনে আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা নিয়ে জানবো আমাদের। তাহলে আমাদের বইয়ের 1 নম্বর অপশনে কি বলছে? আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়, সেদিক থেকে এসেছে সেদিক দিয়ে ফিরে যায়। কি বলছে? আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়, যে দিক থেকে এসেছে সেদিক থেকে ফিরে যায়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে যেদিক থেকে এসেছে সেদিক দিয়েই ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে গেলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। বিষয়গুলো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, কঠিন হওয়ার কিছু নাই, সেটা আমরা একটু বলে দেই। দেখো, এখানে আরো কয়েকটি বিষয় আছে। এই যে এই আলোক কেন্দ্রগামী রশ্মি, এইটা, আর হচ্ছে এখান থেকে আরো কয়েকটা অপশন আছে। এই যে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা চলে আসি, এখানে 3টা পয়েন্টের কথা বলছে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কোন একটা আলোক রশ্মি, ধরো এখান থেকে একটা আলোক রশ্মি বের হবে। আমি এবার কালারটা চেঞ্জ করি। আমি এবার ধরো এই ব্লু কালারটা নিচ্ছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ঠিক আছে, আলভি দেখো, দিক তাকাও। আমি বলছি যে একটা আলোক রশ্মি যদি এই আলোক, এটা কি বলা হয়? বক্রতার কেন্দ্র, তাই না? এই বক্রতার কেন্দ্র থেকে যায়, মনে করো এই পথে আলোক রশ্মিটা গেল, এই পথে সে গেল।
সে আবার এই পথে ফিরে আসবে। মানে আলোক রশ্মিটা যদি বক্রতার কেন্দ্র থেকে যায় বা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি সে যেই পথে যায় সেই পথে ফিরে আসে। এটা হচ্ছে কি আলোক রশ্মির একটা বৈশিষ্ট্য, মনে থাকবে। অথবা সে যদি এই যে এই দিক দিয়ে যায়, এই পথে মনে করে গেল, সেটা বক্রতার কেন্দ্র বরাবর না, বা বক্রতার ব্যাসার্ধ বরাবর। সে যেই পথে গেল সেই পথে কি করলো, ফিরে আসলো। তার মানে আমার এইখান থেকে যদি আলোক রশ্মি শুরু হয়, ভালো করে খেয়াল করো, যদি আলোক রশ্মিটা এইখান থেকে শুরু হয় বা এখান থেকে দূরের থেকে মনে করো আসছে, এই দিক দিয়ে গেছে, মানে অনেক দূর থেকে আসছে, এই 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 বিন্দু দিয়ে গেছে, তাহলে কি হবে, যেই পথে যাবে সেই পথে ব্যাক করবে, যেই পথে যাবে সেই পথে ব্যাক করবে। তাহলে এক নম্বর পয়েন্টটা বোঝা গেছে। এখানে বইয়ের মধ্যে এটাই বলছে, যদি একটু কঠিন করে বলছে যে আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যে দিক থেকে এসেছে সেদিক থেকে ফিরে যায়। এটা নাম মনে রাখি, এভাবে মনে রাখতে পারো যে এই বক্রতার কেন্দ্র থেকে যদি আলোক রশ্মিটা যায় বা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, ধরো এই দূর থেকে সে গেল, যেতে পারে না, বক্রতার কেন্দ্র দিয়ে গেল, তখন কি হবে, তখন সে আবার ওই পথেই ফিরে আসবে, কোনো দিক পরিবর্তন করবে না। এই এক নাম্বার, এক নাম্বার পয়েন্ট আমরা লিখতে পারি, এক নাম্বার পয়েন্ট আমরা লিখতে পারি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র ডামি হয়ে আপতিত হলে সেই পথেই প্রতিফলিত হয়। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারলাম, তাই তো। এক নম্বর পয়েন্ট আমাদের বোঝা হয়ে গেল। আচ্ছা, এক নম্বর পয়েন্টটা ক্লিয়ার করবি। আচ্ছা, এবার দুই নম্বর পয়েন্টটা হচ্ছে, যদি আলোক রশ্মিটা অসীম দূর থেকে আসতো, মানে হচ্ছে আলোক রশ্মিটা যদি এই অসীম দূর থেকে আসতো, ধরো এখানে আরেকটা আলোক রশ্মি আমি নেই, এই কালারে নেই, এটা অসীম দূর, অসীম দূর থেকে কি সে আলোক রশ্মিটা আসলো মনে করো, দর্পণে এসে কি হইলো, আপতিত হইলো। এবারে প্রতিফলিত হয়ে সে কোন দিকে যাবে বলতো, সে প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে অসীম দূর থেকে যদি এটা মনে করো অসীম দূর, অসীম বলতে অনেক দূর থেকে আসছে, যদি আমি এখানে আসলে অসীম তো দেখাতে পারবো না, ধরো না এটি অসীম, অসীম দূর, যদি সে অসীম দূর থেকে আসে, তাহলে কি হবে, দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা ক্লিয়ার তো। তাহলে আমরা দুই নম্বর পয়েন্ট কি লিখবো, হচ্ছে আলোক রশ্মি আলোক রশ্মি অসীম দূর হতে আগত আগত এবং আরেকটা বিষয় হচ্ছে প্রধান একটা সমান্তরাল, প্রধান আলোক রশ্মি অসীম দূর হতে আগত এবং প্রধান একটা সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের সময় প্রধান দিয়ে যায়। এটা আরেকটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দুটা পয়েন্ট শিখলাম। একটা হচ্ছে আলোক রশ্মি কি হবে, যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে যে পথে যাক না কেন সে কি ওই পথে ব্যাক করবে। আরেকটা হচ্ছে যদি আলোক রশ্মি কি হয়,
অসীম দূর থেকে আসে এবং কি হয় প্রধান অক্ষের, এই যে প্রধান অক্ষরের এটা প্রধান অক্ষ না, এই প্রধান অক্ষের কি হয় সমান্তরালে হয়, তাহলে কি হবে প্রতিফলনের পরে প্রধান ফোকাসের বরাবর যাবে, মানে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? হ্যাঁ। এবার 3 নম্বর পয়েন্টটা হচ্ছে উল্টা। যদি আলোক রশ্মিটা কি হইতো, যদি আলোক রশ্মিটা এই প্রধান ফোকাস থেকে যাইতো, প্রধান ফোকাস থেকে মনে করে কি হইলো আলোক রশ্মিটা এসে পড়লো, তাহলে প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। মানে প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস দিয়া, আবার প্রধান ফোকাস হলে কি হয় প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সোজা কথা। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার তো? মানে এই পথে আসলো, দেখো আবার 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 বুঝাই। বিষয়টা হচ্ছে ধরো আলোক রশ্মিটা এই পথে আসলো, আইসা এই পথে গেল, তাই না? আবার যদি এই পথে যাইতো, সে এই পথে ফিরে যাইতো, হ্যাঁ। এই পথে কি হইতো ফিরে যেত। মানে আলোক রশ্মিটা অসীম দূর থেকে আসলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আবার প্রধান ফোকাস থেকে গেলে কি হবে অসীম দূর, অসীম দূরে চলে যাবে এবং এটা কি হবে প্রধান অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা লিখে ফেলি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, এটাকে সরাই নেই, এটাকে সরাই নেই। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আলোক রশ্মি প্রধান ফোকাস থেকে দর্পণে আপতিত হলে প্রতিফলনের সময় কি হবে প্রধান অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই 3টা পয়েন্ট একটু লিখে নাও তাড়াতাড়ি। চিত্রসূর্যা। হ্যাঁ, চিত্র সহ। আমি এখানে কালো রেখাটা কিন্তু উপরে দিচ্ছি, এটা কিন্তু এই পথে হইতে পারতো। ঠিক আছে, মানে মোট কথা এখান থেকে গেলেই এই এই যে রেখাটা আছে এই রেখার সমান্তরালে যাবে, সেটা এই পথে গেলে এইভাবে যাবে, এই পথে গেলে এভাবে যাবে, এই পথে গেলে এভাবে যাবে, এই বিষয়গুলো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি লেখো, এরপর আমরা উত্তল দর্পণ দেখবো। ওটা পরে একটু শেষ না? এরপর উত্তল দর্পণ দেখবো, উত্তল দর্পণ দেখে তারপর চিত্র করি শেষ। আজকে ক্লাস একটু বড় হবে।
লেখা হইলে বলো আমাকে। এগুলো থেকে কিন্তু অঙ্ক হইতে পারে, সৃজনশীল হইতে পারে, এগুলো থেকে কিন্তু নৈমিত্তিক হইতে পারে। সো এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে, সৃজনশীলের ক্ষেত্রেও লাগবে, নৈমিত্তিকের ক্ষেত্রেও লাগবে। ইভেন এগুলা তোমার এসএসসি পরীক্ষার যে ভাইবা হয় প্র্যাকটিক্যাল, সে ভাইবাতে কাজে লাগতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে, এবং সুন্দর করে প্রত্যেকটা খাতা আলাদা করে রাখবা। তুই আলাদা খাতে লিখবা, এক খাতার সাথে আর খাতে মিলাবা না। আমার ক্লাসের খাতাগুলো আলাদা থাকবে, ওগুলো যাতে পরে খুঁজে পাও। অন্য প্রাইভেট টিউটরের খাতাগুলোর সাথে এগুলো মিলাবো না। তোলা হয়েছে আলবি? হয়ে গেছে। আচ্ছা, হইলো বইলো। আজকে আর দুইটা টপিক আছে, আর দুইটা টপিক পরে তারপরে আমরা সৃজনশীল শুরু করবো ইনশাল্লাহ। শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন উত্তল দর্পণ শিখবো। উত্তল দর্পণের বিষয়গুলো সেম, শুধুমাত্র এখানে না, যেমন আর রশিটা মিলিত হয়েছে, ওখানে মিলিত হবে না, ছড়ায় পড়বে, এইটুকুই। তাহলে আমরা উত্তল দর্পণে চলে আসবো। তার আগে আমরা এটা এগুলো একটু ছোট করে রাখি, ওরা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, তো এবার আমরা এই চিত্রটাকে কেটে ফেলবো, নতুন একটা চিত্র আঁকবো। আচ্ছা, আপাতত আমরা এইটা রাখলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। আমরা এবার দর্পণটাকে অন্যভাবে আঁকবো। যদি আমাদের ওইটা মোছা ঠিক হয়নি, ওইটা আমাদের আবার রাখতে হবে। আচ্ছা, আমরা দর্পণটাকে এঁকে ফেললাম, এটা একটু কাছে আগাই দিই। আচ্ছা, তো এটা একটা উত্তল দর্পণ আমরা আঁকার চেষ্টা করবো। বলতো এটা কি দর্পণ হয়েছে এখনো? না, এটাকে আমরা এখনো পাড়া দিব, তাই না? এটার মধ্যে পাড়া লাগানো হবে। তো পাড়া লাগানোর ফলে আমরা এখানে, তো বড় তো কোন পাশে পাড়া দিব, এ পাশে না এ পাশে? অবতল। এ সাইডে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার মানে এই পাশে আমরা পাড়া দিলে আমরা কি দর্পণটা উত্তল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের কি সেম ভাবে এটা সবচেয়ে উঁচু বিন্দু না, এটা হচ্ছে হুম, কি মেরু। এটা যদি একটা গোলক কল্পনা করি, এটা তার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, তাই না? আবার এখানে হুম। কি অসীম দূর থেকে আগত আলোক রশ্মিগুলো আসলে এখান থেকে যাবে বলে মনে হয়, এটা কি প্রধান ফোকাস। আচ্ছা, আর এই পিসি থেকে আমরা বক্রতা ব্যাসার্ধ আমরা বলি। তো এখন এইখানে আমরা যদি এটাকে একটু বাড়াই দিই এদিকে,
একটু দিকে বাড়াই দিলাম। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এবার বলো তো আলোক রশ্মিগুলো কোন পাশ থেকে আসবে? এইবার। এই পাশ থেকে, তাই না? হুম। কারণ এই পাশে তোমার চকচকা, এই পাশ থেকে তো আলো আসতে পারবে না, আলো আসলো আমরা দেখবো না, কারণ এটা কি, অস্বচ্ছ। তা এখন এইখানেও তিনটা ঘটনা ঘটবে। প্রথম ঘটনাগুলো আমরা একটু দেখে নেই। সেম তিনটা ঘটনাই ঘটবে, আমরা একটু বই থেকে পড়ি, তারপর আমরা বুঝাই দিব। আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিকে থেকে আসে সেদিক থেকে ফিরে যায়। প্রধান অক্ষের সমান্তরালের রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, এবং যদি দিক পরিবর্তন করা হলে যেদিক থেকে আহ, এসেছে সে ঠিক সেদিক দিয়েই ফিরে যায়। কাজে কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। ঠিক ওই কথাটাকে আমরা উল্টা করে এখন লিখবো। প্রথম কথা হচ্ছে, যখন ওই দর্পণটা শিখছি আমরা তখন কি ছিল বলতো? তখন ছিল এমন, তাই না? তখন কিন্তু এখান থেকে আলোটা গেছে না, হুম। এখান থেকে গেছে আবার কি এখানেই ফিরে আসছে, এই পথে ফিরে আসছে, তাই না? হুম। কিন্তু এখন কি সেটা সম্ভব? এ পাশ থেকে আলো যাওয়া সম্ভব? কারণ এ পাশ থেকে আলো যাবে না, কারণ এ পাশে অস্বচ্ছ। এই জন্য কি হবে, আলোক রশ্মিটা এই পাশ থেকে না আসে, ধরো অসীম কোথাও কোনো একটা জায়গা থেকে আসলো, এই পথে এসে পড়লো। এই পথে আসছে মানে হচ্ছে এই আলোটা আসলে এইটার দিকে যাচ্ছিল, এই পথে এসে পড়া মানে কি, আলোটা এই কেন্দ্র বরাবর কি আসতেছিল, ঠিক আছে? কিন্তু সে কি, যখন সে এখানে আসলো, এই পথে যখন আসলো, এখানে এসে কি দেখলো যে আর যাওয়ার জায়গা নাই, তখন কি করলো, যেহেতু সে এই আলোক কেন্দ্র মানে বক্রতার কেন্দ্র বরাবর সে পড়ছে, সে কি করলো, সে আবার সে কিন্তু এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু ঢুকে না, এই জন্য ডট দিছি। সে যেখানে এখানে পড়লো আবার কি সে এই পথেই ব্যাক করলো, মানে এই পথে সে ফিরে গেল। সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ। অর্থাৎ কোন একটা আলোক রশ্মি যদি উত্তল দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, বক্রতার কেন্দ্র থেকে না কিন্তু বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে কি হবে, সে ওই পথেই প্রতিফলিত হবে। ঠিক আছে? আগেরটা কি ছিল, আলোক রশ্মি বক্রতার কেন্দ্র গামী হলে, এখানে কি হবে, বক্রতার কেন্দ্র অভিমুখী হলে। জাস্ট কথাটা এটুকু চেঞ্জ হবে, বক্রতার কেন্দ্র অভিমুখী হয়ে আপতিত হলে সেই পথে কি হবে, প্রতিফলিত হবে। ঠিক আছে? আলোক রশ্মি হুম। বক্রতার কেন্দ্র অভিমুখী হয়ে আপতিত হলে কি সে পথেই প্রতিফলিত হবে। এটা ক্লিয়ার তো? হুম। দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল এরকম, ধরো ধরো অসীম দূর থেকে আলোক রশ্মি আসলো, এভাবে আসলো, আসে কি হইলো, প্রধান ফোকাস দিয়ে গেল, তাই না? এরকম ছিল না বিষয়টা? হ্যালো? হুম। কিন্তু এখানে কিন্তু এই পাশ থেকে আসা সম্ভব না, এই জন্য কি হবে, এবার আগের মতো উল্টা সাইড থেকে আসবে। মানে এবার প্রধান অক্ষের সমান্তরালে অসীম দূর থেকে আসলো, আসার পরে কি করলো, আসার পরে দেখলো সে আর ভেদ করতে পারলো না, পারলো পারলো না, হুম। তখন কি হবে, তখন সে এমন ভাবে প্রতিফলিত হবে যাতে কি সে এখান থেকে যাচ্ছে বইলা মনে হবে। সে এমন ভাবে প্রতিফলিত হবে মনে হবে যেন প্রধান ফোকাস থেকে আসছে। বিষয়টা ক্লিয়ার? হুম। আমি আবার বলতেছি, অসীম দূর থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আসে, সে কি করবে, সে উত্তল দর্পণে আপতিত হলে প্রতিফলিত হওয়ার সময় এমন ভাবে প্রতিফলিত হবে যেন কি হয়, প্রধান ফোকাস থেকেই আসছে বলে মনে হয়। তাহলে এই অংশটা কি হবে, আলোক রশ্মি অসীম দূর থেকে আগত এবং প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে তো যাবে না, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। মনে হয়, মনে হবে। ঠিক আছে? ক্লিয়ার এটুকু?
হুম আচ্ছা ঠিক আছে। এবার 3 নাম্বার অপশনটা কি ছিল? 3 নাম্বারটা ছিল হচ্ছে যদি কোনো একটা আলোক রশ্মি এমন হয় সে এই প্রধান ফোকাস থেকে আপতিত হলো, তাই না? সে কি হুম, করবে? সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। কিন্তু এখান থেকে তো আপতিত হওয়া সম্ভব না। সম্ভব? না। সম্ভব না। এ কারণে কি হবে, যদি একটা আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর আসতো, ধরো এই একটা আলোক রশ্মি কোথা থেকে আসলো, সে এমন ভাবে আসলো যেন কি সে প্রধান ফোকাস, সরি, প্রধান ফোকাস থেকে বরাবর আসে, মানে সে যদি ভেদ করতে পারতো, ভুল হইলো আমার আঁকা, আমি একটু সুন্দর করে রাখতেছি। ধরো এই কালো রশ্মি আসলো, সে হুম এমন ভাবে আসলো যে সে যদি ভেদ করতে পারতো সে প্রধান ফোকাস থেকে আসতো, তাই না? হুম তখন কি হবে, সে এই প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ঠিক আছে? হুম বিষয়টা এটাই যে প্রধান ফোকাসের অভিমুখে কোন একটা আলোক রশ্মি যদি গমন করে উত্তল দর্পণে, সেটা কি হবে, প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, মানে উল্টা সিস্টেমের পুরোটাই। তাহলে 3 নম্বর অপশনটা কি দাঁড়াবে? আলোক রশ্মি প্রধান ফোকাস থেকে দর্পণে আপতিত হলে না, প্রধান ফোকাস অভিমুখী হবে, মানে প্রধান ফোকাস বরাবর অভিমুখে দর্পণে আপতিত হলে প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ঠিক আছে? হুম। তাহলে এই 3টা পয়েন্ট বুঝে গেছে আলভি? কও। 3টা পয়েন্ট বুঝতে পেরেছো? হুম। ঘুমাবার। হ্যাঁ, তুলে নাও। এরপর আর কুডু। এরপর আরেকটুখানি আছে, এবার মজার বিষয়। এতক্ষণ যা শিখলা, শেষ শিখার মজাটা তো এখন বাকি রয়ে গেল। এটা মজাটা শিখে দিয়েই শেষ করে দিব, আর 10 মিনিট লাগবে শুধু। রশ্মি যে লেখে ওটা কি? ব, ল, ম। হ্যাঁ, রশ্মি লেখে না, এটা ম দেয় কি লেখা? এটা রশ্মি আসলে কি ওই মফলা হইলে যে অক্ষরের মধ্যে মফলা থাকে ওইটা দুইবার উচ্চারণ হয়, যেমন রস রস স্বরের সাথে মফলা না, এই জন্য স্বরটা হ্যাঁ, দুইবার উচ্চারণ হবে, রশ্মি হবে, রশ্মি না, রশ্মি হবে, আলোক রশ্মি। ভুল লেখছে। 1 নাম্বার তো হেইডাই। ওইটাই, শুধু দেখো এখানে অভিমুখে, অভিমুখে মানে হচ্ছে এটা বরাবর, এটা থেকে কি যাচ্ছে, আহ, এটার মধ্যে থেকে যেতে পারে না, পারছে, কারণ এখানে তো একটা বাধা আছে, প্রলেপ দেওয়া আছে, কিন্তু সে ওইটার বরাবর গেছে, মানে ওইটার মুখামুখি গেছে, ওইটার অভিমুখে গেছে। আমরা বলি না যে এই নৌকাটা বাসো তো, নৌকাটা একদম বিল বিল বরাবর বাসাও, বিল অভিমুখে বাসাও, না একদম ঠিক বিল বরাবর, বা সাগর দিকে বরাবর, সাগর দিকে হুম, অভিমুখী বলি না আমরা, ঠিক সেটাই। আহ, ধর আমি সাগর দিকে যাব না, আমি আমার ওই যে আমাদের বাড়ির সামনে যে ইটা আছে, কি বলে যে স্বপ্নজোড়া পার্কটা আছে, পার্কে যাব, কিন্তু বলো যে হুম, পার্কে যেতে গেলে তোমাকে সাগর দিকে অভিমুখী করবে, নৌকাটাকে ভাসাতে হবে, তুমি সাগর দিকে না যাও, ওই বরাবর যাও, যায় একটা জায়গায় থামবা, সেটা হচ্ছে কি মানে কি পার্ক, এই বিষয়টা। ঠিক আছে? এই দুইটার মধ্যে একটুখানি পার্থক্য আমাদের মনে রাখতে হবে, তাহলেই হবে। এখন আমরা শিখবো কিভাবে একটা উত্তল দর্পণে এবং অবতল দর্পণে বিম্ব তৈরি হয়, এটুকু শিখে আজকে আমাদের ক্লাস কমপ্লিট, এবং এই চ্যাপ্টারের বেসিক বা থিওরি পুরোপুরি কমপ্লিট হইবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে আহ, অঙ্ক এবং অঙ্কের যাবতীয় বিষয়গুলো, এবং সৃজনশীল শিখবো, আর 2টা ক্লাসের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর আমরা এই চ্যাপ্টারে একটা বড় পরীক্ষা দিব। আজকে যেটুকু পড়ানো হলো, আগামীকালকে কিন্তু এই এটুকুর উপরে আবার একটা পরীক্ষা হবে। সব পরীক্ষাগুলো কিন্তু রেগুলার দিতে হবে এবং পরীক্ষাতে ভালো মার্কস পেতে হবে। সো একটা বড় পরীক্ষা হবে, সে বড় পরীক্ষাটা কিন্তু আমি নিব না, এই বড় পরীক্ষাটা কিন্তু আমি প্রশ্ন দিব, ইমন পরীক্ষা নিবে। হট, ধরো না। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো কি দেখতেছো পরে? না। না দেখলে আমার ভিডিও করার কোনো প্রয়োজন নেই, আমি ভিডিও দিচ্ছি ইউটিউবে ভিউ বানানোর জন্য না, তোমরা যাতে পরবর্তীতে ভুলে গেলে আবার দেখে নিতে পারো, এই জন্য।
আলভি এখানে একটা কেন্দ্র হবে, ভাই কেন্দ্র লেখানো, কেন্দ্রটা আগে একটা ভুল করছি, এখন মনে হয় ভুল হয়েছে। এই 1 নম্বরে বক্রতার কেন্দ্র হবে। বক্রতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্রতার কেন্দ্র। এই কেন্দ্র কথাটা আসলে আমার দিতে ভুল ভুল হয়ে গেছিল। আকাশ শেষ। লেখা শেষ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাই আমাদের পরের অংশে। এবার এটা এখানে কঠিন দেখো। হবো। হ্যাঁ আলভি, আর কঠিন। এই বললাম না 10 মিনিট। আজকে ক্লাস একটু বড় ভাই, আজকে ক্লাস একটু মনোযোগ না করলে কিন্তু পরে শিখতে পাবো না। আচ্ছা আমরা এখন উত্তল দর্পণে বিম্ব গঠন শিখবো এবং অবতল দর্পণে শিখবো। এই যে এই জিনিসটা দেখবো কিভাবে বিম্ব তৈরি হয়। আচ্ছা আমি কি এইখানে দেখাই দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। ও, আচ্ছা এটা না দেখাই, এটা না দেখাই আমি এগিয়ে দেখাই। এটা মুছে দিলাম। আচ্ছা প্রথমে উত্তল দর্পণ, ঠিক আছে। আমরা এখন আমাদের টপিক হচ্ছে উত্তল দর্পণে বিম্ব গঠন। বিম্ব গঠন শিখবো এবং বিম্ব গঠনের প্রকৃতিটা শিখবো, কিভাবে এটা আসলে তৈরি হয়। ওকে, আমরা এখানে একটা বড় করে উত্তল দর্পণ এঁকে নিচ্ছি। আমাদের বইয়ের মতো করে চিত্রটা আঁকতেছি। এই দিক, ধরো আমি এই দিক দিয়ে আঁকি, সুবিধা হবে। এই পাশে আমি পাড়া দিলাম। আমি যে পাশে আঁকি না কেন, কোনো প্রবলেম আছে? হুম। প্রবলেম নাই, আমি বুঝতে পারলেই হলো। আমি দুই ভাবে দেখাচ্ছি। একটু আগে আমি বাম পাশে আঁকছি, এখন ডান পাশে আঁকলাম। এখানে আমার একটা এটাকে আমি প্রধান ফোকাস, প্রধান অক্ষ কল্পনা করে নেই। আচ্ছা, তো ধরো এখানে একটা বস্তু আছে। আচ্ছা এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা আমার বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে সি, এটা কি আমার এফ। এখানে একটা মজার বিষয় বলি, এখানকার এটুকু যে দূরত্ব, এটা উত্তলে হোক আর অবতলে হোক, আর এটুকুর যে দূরত্ব, এই দূরত্বটা ডাবল। অর্থাৎ এটা যদি এফ হয়, এটা যদি আর হয়, সব সময় হবে আর এর মানটা হবে এফ এর ডাবল। মানে এই এফটা হবে আর এর থেকে অর্ধেক দূরত্বে। মানে এফ এর মান যদি হয় 10, আর কত হবে? আর হবে 20। হচ্ছে 20, ঠিক আছে, দ্বিগুণ। আর যদি হয় 10, এফ কত হবে? 5। মানে বিষয়টা এরকম, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তো এই জিনিসটা একটু বলতে আমার খেয়াল ছিল না, এটা বলে দিলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা পেন্সিল দেখানো হয়েছে। আমরা পেন্সিল দেখবো না, আমরা অন্য একটা জিনিস, আমরা একটা চিকন একটা জিনিস নিব। এখানে এরকম একটা বস্তু আছে। ধরো এই একটা বস্তু আমার এখানে আছে। এই বস্তুটা হচ্ছে এ বি। এটা বলবো ভালো করে, তাহলে পরবর্তীতে বিষয়গুলো ক্লিয়ার থাকবা। এ বি একটা বস্তু, এ হচ্ছে মাথা, বি হচ্ছে পা, ঠিক আছে। এখন এ বি বস্তুর আলোক রশ্মি আসবে কিভাবে দেখো। একটা আলোক রশ্মি যাবে এই এই পথে, একদম এই আলোক কেন্দ্র, মানে বক্রতা কেন্দ্র পথে যাবে। মানে একটা এই পথে একটা আলোক রশ্মি আপতিত হইলো। এটা কি, এটা পিছের দিকে বাড়াইলে মনে হইবে যেন কি সেটা এখান থেকে আসছে, এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, ঠিক আছে এইভাবে। আচ্ছা বলো তো তাহলে এই রশ্মিটা কোন দিকে যাবে। একটু আগে বলছি আমি, 1 নম্বর নিয়ম অনুযায়ী উত্তল দর্পণের কোন একটা আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র অভিমুখে যায়, সেটা কি হবে? ওই পথেই ব্যাক করবে।
ঠিক আছে? আচ্ছা, আরেকটা আলোক রশ্মি ধরে নিলাম এইটা, এটা হচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেল। আচ্ছা বলো তো, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় সেটা কি হয় 2 নম্বর নিয়ম অনুযায়ী? কি হবে? কোনটা? 2 নম্বর নিয়ম অনুযায়ী কোন একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় সেটা প্রতিফলনের পর কি হবে, কিভাবে যাবে? সমান্তরাল। হম হম, ফোকাস। ফোকাস দিয়ে যাবে। সে এমন ভাবে যাবে যেন মনে হবে কি সে এই প্রধান ফোকাস থেকে যাচ্ছে বইলা মনে হচ্ছে, তাই না? মানে সে একদম এই পথেই ব্যাক করলো, তাই না? তার মানে একটা আলোক রশ্মি গেল কোন পথে? একটা আলোক রশ্মি গেল হচ্ছে এই পথে আসলো, আবার এই পথে কি করলো, চলে গেল না? আরেকটা কি করলো, এই পথে আসলো, আবার কি এই পথে চলে গেল। এখন এই দুইটা রশ্মিকে যদি তুমি পিছের দিকে বাড়াই তাহলে এই রশ্মিটা এই রশ্মিটা পাওয়া গেল না? এই রশ্মি দুইটা কোথায় মিলছে বলো তো? এখানে একটা পয়েন্টে তারা মিলিত হয়েছে না, সেট করছে না? ভালো করে বোঝো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা নাম দিব হচ্ছে এ প্রাইম। কি নাম দিব? এ প্রাইম। মানে এই বিন্দুটা থেকে আলোক রশ্মি এ একটা গেছে, এ একটা গেছে, এদেরকে পিছে বাড়াইছি, এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ প্রাইমটা হচ্ছে এ বিন্দুর একটা বিম্ব। আমি বলছি না আলোক রশ্মি যাওয়ার পরে যেখানে মিলিত হয় বা হয়েছে বলে মনে হয় তারা কি বলা হয়, বিম্ব বলা হয়। আমরা শিখছি মনে আছে, এরকম ভাবে সমতল দর্পণে ছিল না, এরকম একটা ছিল, এখানে একটা বিন্দু ছিল, এভাবে গেছে, আবার এভাবে এসা এভাবে একটা গেছে, তাই না? আরেকটা কি ছিল, এভাবে এসা এভাবে চলে গেছে না? আর এদেরকে যখন আমি পিছের দিকে মিলেছি তখন কি করছে, এখানে একটা বিন্দু পেয়েছিলাম আমি, এটা আমরা নাম দিয়েছিলাম কি আই, মনে আছে? এটা দিয়েছিলাম কি ও। তাহলে এই ও বিন্দু থেকে আলোক রশ্মি দুইটা কি হয়েছে, দর্পণে প্রতিফলিত হওয়ার পরে দ্বিতীয় আরেকটা বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়েছে। তাহলে এটাকে কি বলা হয়, আই কে বলা হয় হচ্ছে বিম্ব, তাই না? এখানে সেম ভাবে এ থেকে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে, এখানে একটা হয়েছে, হইয়া প্রতিফলিত হওয়ার পর কি হয়েছে, এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ প্রাইমকে কি বলা হবে, এই বিন্দুর বিম্ব, তাই না? আবার কি হবে, আরেকটা আলোক রশ্মি, আরেকটা আলোক রশ্মি তোমার এদিক দিয়ে যাবে, এই বি থেকে একটা আলোক রশ্মি এ বরাবর যাবে। বলতো এই আলোক রশ্মিটা কোন দিকে ব্যাক করবে? এটাও তো এই সি বরাবর, তাই না? বক্রতা কেন্দ্র বরাবর। এটাও কি এখানে এসে এদিকে ব্যাক করবে। এটাকে যদি পিছিয়ে বাড়াই তাহলে কি হবে, সে এই রেখার উপর থাকবে না? তাহলে এই বি বিন্দুর যে বিম্বটা সেটা কি হবে, এ রেখার উপর হবে, তাই না? তার মানে আমরা যদি এখন এ থেকে একটা লম্ব টানি এখানে, যেহেতু এটা লম্বলম্বী আছে, খাড়াখাড়ি আছে, এটাও কি হবে, একটা লম্ব আমি টানলাম, সরি আমি একটা লম্ব টানলাম, এই একটা লম্ব আমি এখানে টানলাম, তাহলে এটা হচ্ছে নিচের মাথা কি বি প্রাইম। তাহলে এ বি যে বস্তুটা, এই বস্তুর একটা বিম্ব কি এ প্রাইম বি প্রাইম তৈরি হইলো না? এটাই হচ্ছে উত্তল দর্পণের বিম্ব গঠনের সিস্টেম। মজার না বিষয়টা? তাহলে এইখানে একটা বস্তু আছে, একটা বস্তু, সেই বস্তুর বিম্ব কোথায় হইলো, উত্তল দর্পণে কিন্তু পিছনে হলো, তাই না? এবং বলতো এই বিম্বটা কি হলো, বস্তু থেকে বড় হলো না ছোট হইলো? বড়। তাই বড় হইছে। এ বি বড় না এ প্রাইম বি প্রাইম বড়? বড়। এ প্রাইম বি প্রাইম ছোট না? হ্যাঁ। এ বি বড় না? তাহলে বিম্ব কোনটা, এইটা না এইটা? এ প্রাইম। এ প্রাইম বি প্রাইম হচ্ছে বিম্ব, এ বি হচ্ছে বস্তু, তাই না? তাহলে দেখা যাচ্ছে মূল বস্তুর থেকে
ছোট সাইজের কি হলো বস্তু আমি এখানে পাইলাম। এবং আরেকটা জিনিস বলতো, এখানে কি হয়েছে, এখানে কি প্রকৃতপক্ষে আলোগুলো মিলছে না মিলছে বলে মনে হয়েছে? মনে হচ্ছে। মনে হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে যেহেতু মিলে নাই, এই বিম্বটা হবে অবাস্তব। কি বিম্ব? অবাস্তব অবাস্তব। বিম্ব। তাহলে আমরা এখানে এই জিনিসটা আমরা মনে রাখবো, বিম্বের প্রকৃতি, প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে অবাস্তব, তাই না? কি হইলো? হুম, অবাস্তব বিম্ব হলো, তাই না? আরেকটা কি হইলো? আরেকটা হইলো ছোট, ছোট, তাই না? ছোট, এই ছোটকে আমরা বলি হচ্ছে খর্বিত। কি বলি? খর্বিত বলি। কি বলি এটাকে? গর্বিত। খর্বিত। ছোট আরেক নাম হচ্ছে কি? খর্বিত। খর্বিত। আরেকটা জিনিস কি পাইলাম? অবাস্তব পাইছি, ছোট খর্বিত পাইছি। আরেকটা জিনিস কি পাইছি বলতো? এখানে এ এর মাথা, এ বস্তুর মাথা যদি হয় এ, পা যদি হয় বি, এখানে সেম না? মাথা উপরে পা নিচে না? হুম, তার মানে এখানে বিম্বটাকে উল্টাই গেছে না সোজা আছে? বলতো? ছোট। সোজা আছে। যদি এমন হইতো যে বিম্বটা এরকম হয়ে যেত, যে এরকম হইতো, এদিকে এ পড়ছে, এদিকে এ প্রাইম, এদিকে বি প্রাইম এসে পড়ছে, তাহলে এটা কি বলতো আমরা? উল্টা বলতাম না? হুম, উল্টা। কিন্তু এখানে কিন্তু উল্টা বিম্ব হয় না, কি হয়েছে? একটা সোজা বিম্ব হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা মূলত যে জিনিসটা এত কিছু বলার উদ্দেশ্য যেটাই, যে একটা উত্তল দর্পণে, একটা উত্তল দর্পণে বিম্ব কেমন হবে? বিম্ব হবে অবাস্তব, মানে আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলে নাই। আবার কি হবে? বিম্ব হবে মূল বস্তুর থেকে ছোট বা খর্বিত, ঠিক আছে? আরেকটা কি হবে? বিম্ব হবে সোজা, মানে উল্টা হবে না, সোজা হবে। মানে বস্তু যেমন আছে, মাথা উপরে পা নিচে আছে, বিম্ব সেম হবে। আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু বিম্ব উল্টে যায়, আমরা পরবর্তীতে উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে এটা দেখবো। তো এটুকু বুঝতে পেরেছো? আহ, আজকে কি আরেকটু আগাবো নাকি আজকে থাকবে? না, থাকবো। আচ্ছা আচ্ছা, বেশি পড়াইলে আবার বুঝতে পারবো না, এইটুকু থাক। তাহলে এই যে চিত্রটা আমি যেটুকু বুঝাইলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আহ, থাকলে আমাকে বলো। না, এদিকে রাখতে হবো নি। হ্যাঁ, এদিকে রাখতে হবো নি। হ্যাঁ, এটা আঁকতে হবে। শোনো আমি আবার বলতেছি, দেখো, এই যে ওনারা যে পেন্সিল দিয়ে বোঝাইছে, এই যে পেন্সিল, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে কি বি। একটা আলোক রশ্মি কোথায় এলো? এই যে বরাবর এলো, এটা কোন পথে? ও পথে গেছে না? ও হুম, বরাবর দেখছে আমাদেরটা কোন পথে গেছে? এ থেকে সি বরাবর গেছে। অতটা কি করলো? আবার দেখো এই পথে এসে আবার এই পথে ব্যাক করলো না, এই যে দেখো তিনটা দিক গেছে না? দেখছে আমাদেরটা কি করছে? ব্যাক করছে না? ব্যাক করছে। আবার আরেকটা কি গেল? প্রথম একটা সমান্তরালে গেল, এই যে দেখছো, এই যে আমাদেরটা কি এখানে আছে না সমান্তরালে? হুম, এই পথে চলে গেছে, দেখো অতটা কি করছে? এই পথে এসে পথে চলে গেল, যেন এই যে প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয়েছে। এরা কোথায় মিললো বলতো? এরা মূলত এখানে মিললো। আর এই যে মাঝখানে যে অতিরিক্ত একটা ডট ডট দিছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। এই যে থিটা 1 থিটা 2 এগুলোর প্রয়োজন নেই। এরা মিললো কোথায়? এখানে মিললো। দেখো এই যে এক্স যে অংশটা, এক্স এর অংশটা এখানে তৈরি হলো, আর ওয়াই ওয়াই কই তৈরি হলো? এখানে তৈরি হলো। দেখো আমাদেরটা সেম না? সেম। হুম। সো এটা একটু আঁকো। এই চিত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষা অনেক অনেক আসে। আর আজকে এটা মনে রাখলে আগামীকালকের অবতল দর্পণটা একেবারে ইজি মনে হবে। তো অবতল দর্পণেরটা আবার তিনটা সিস্টেম আছে। কখনো বিম্ব বাস্তব হয়, অবাস্তব হয়, দুইটা সিস্টেম আছে। না এটাই কেন? তারপরে আজকে ক্লাস কমপ্লিট। এই যে এই লেখাটা লিখবা, চিত্র আঁকবা, এই লেখা তিনটা লিখবা। আর এই অবাস্তবকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অসৎ। অসৎ। অসৎ বলতে অসৎ না, কিন্তু অসৎ মানে বাস্তব না। সৎ মানে বাস্তব, অসৎ মানে অবাস্তব। এই কথাগুলো মনে রাখো, নৈবিত্তিক অনেক সময় আসে।
শাখা। আমার কথা কও। কোনো প্রশ্ন আছে? না।